আপনারা দেখেছেন গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার বিদায় হয়েছে। একটা ফ্যাসিস্ট স্বৈরাচারের বিদায়ে বাংলাদেশের মানুষ খুবই আনন্দিত এবং শান্তি পেয়েছে মনে। হাসিনা চলে যাওয়ার পর, হাসিনা চলে যাওয়াতে মানুষের শান্তি কেন, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। 15.5 বছর মানুষের উপর যে জুলুম, নির্যাতন, নিপীড়ন এই হাসিনা চালিয়েছে, যার কারণে বাংলার মানুষ হাসিনা চলে যাওয়াতে মানুষ খুশি হয়েছে, মানুষ তৃপ্তি পেয়েছে, মানুষ শান্তি পেয়েছে। এই 15টি বছর এই হাসিনা বাংলাদেশের বিরোধী জোটের উপরে যে পরিমাণে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যার ফলশ্রুতিতেই আমরা 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে হাসিনাকে বিদায় করতে পেরেছি। কিন্তু আমরা কি দেখছি, বিদায় হওয়ার পরেও পাশের দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে কূটকৌশল চালানো হচ্ছে, যাতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে কিভাবে ব্যর্থ করবে, বাংলাদেশকে কিভাবে ব্যর্থ করবে, সেই লক্ষ্য নিয়ে, সেই বাসনা নিয়ে ভারতে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। 5ই আগস্ট উনি চলে যাওয়ার পর আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে আনসার লীগ বাইরে হলো না। আনসার লীগ, আনসারদেরকে আনসার লীগ বলছি কারণ ওখানে ওই ছিল ছাত্রলীগ এবং যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের পান্ডা বাহিনী, সেই আনসার লীগের সঙ্গে যুক্ত হয়ে সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছিল। তারপরে আমরা কি দেখলাম? রিক্সা লীগ বাইরে হইল, রিক্সাওয়ালা, ওরা আবার রিক্সাওয়ালা সেজে রাজপথে নেমে এলো, রাজপথকে অবরুদ্ধ করলো। তারপরে দেখেছি আমরা শাহবাগে হিন্দু সেজে এই সরকারকে ব্যর্থ করার জন্য ওরা রাজপথে নেমে আসলো। ওরা বিভিন্ন কূটকৌশলের মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ করতে চায়। আমরা এই ইদানিং কি দেখলাম? ইসকন নামের একটা সংগঠন আছে, আপনারা জানেন? একটা হিন্দু সংগঠন ইসকন, পার্বত্য চট্টগ্রামে। এই ইসকন কি করলো? ইসকন তার এক নেতাকে ধরার কারণে আমাদের দেশে জেলখানায় শেখ হাসিনা ছিল, বেগম জিয়া ছিল, এরশাদও ছিল, বড় বড় নেতারা তো জেলখানায় ছিল। কিন্তু ইসকনের একটা সামান্য নেতাকে ধরার কারণে চট্টগ্রামে যে ইসকন, যে হিন্দু সংগঠন, যে তাণ্ডব চালিয়েছে, একটা অ্যাডভোকেটকে খুন করেছে, একটা উকিলকে খুন করেছে, আমাদের মসজিদে হামলা করেছে, মসজিদও ভেঙে দিছে। আমরা কি করলাম? কিছুদিন আগে হিন্দুরা যখন পূজা করলো, তাদের মন্দির পাহারা দিলাম। বাংলাদেশকে বলা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানিমূলক দেশ, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে সব ধর্মের লোকজন তাদের ভ্রাতৃত্ববোধ নিয়ে বসবাস করছে। আমরা সেই মন্দিরগুলো পাহারা দিলাম যাতে কোনো প্রকারের গন্ডগোল না হয়। কিন্তু ইসকন কি করলো? একটা হিন্দু সংগঠন হয়ে আমাদের মসজিদে হামলা করলো, মসজিদ ভেঙে দিল। আমি এই সমাবেশ থেকে এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে এই কুলাঙ্গার ইসকন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ব্যবস্থা করা হয়। তা না হলে বাংলার মানুষ আবার এই ইসকনের বিরুদ্ধে রাজপথে নামবে। বাংলার মানুষ ইসকনের এই তাণ্ডব, একটা হিন্দু সংগঠনের এই তাণ্ডব কোনোদিনই 92% মুসলমানের দেশে এটা আমরা মেনে নিতে পারি না। কিন্তু পক্ষান্তরে আইন আমরা নিজেরা তুলে নিতে পারি না। এই কারণেই সরকারের উদ্দেশ্যে বলছি, আইনের মধ্য দিয়ে তাদের যে সাজা হয় সে সাজার জন্য বাস্তবায়ন করা হয়। যে কথাগুলো বলতে চাই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 15.5 বছর যে জুলুম, নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কর্মীরা যেভাবে নির্যাতন, গুম, খুন, মামলা, হামলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের নামে 1,40,000 মামলা, সেখানে আসামি ছিল 50 লক্ষ। বাড়িতে ঘুমাইতে পারে নাই কেউ, আমাদেরও সমস্যা হচ্ছিল। কিন্তু সবকিছু মাথায় নিয়ে সেই জুলুম, নির্যাতন সহ্য করে এই সরকারের বিরুদ্ধে জনসাধারণের অধিকার আদায়ের জন্য, জনসাধারণের ভোটের অধিকার, জনসাধারণের কথা বলার অধিকার, জনসাধারণের ভাতের অধিকার, সংবাদপত্রের অধিকার,
মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15.5 বছর অনেক নেতা কর্মীকে হারিয়েছে, অনেকেই খুন হয়েছে, অনেককে অনেক ভাই আমাদের হারিয়ে গেছে, তাদেরকে আমরা পাই না এখন, তারা এখন নাই, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তারা মাটির নিচে, তারা কবরে শুয়ে আছে, তারা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য জীবন বিলি দিয়েছে। তা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি টাইম শর্ট কথা বলা ততটা যাচ্ছে না, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করেন, বেগম জিয়ার হাতকে শক্তিশালী করেন, তারেক রহমানের হাতকে আপনারা শক্তিশালী করেন। সেই লক্ষ্যেই আমাদের সমস্ত দেশে এই কমিটিগুলো করা হচ্ছে। কমিটিতে আমি আপনাদেরকে আহ্বান জানাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আপনারা এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করেন। সামনে নির্বাচন, এই নির্বাচন আমি আরেকটা কথা না বললেই নয়, যে এই সরকার আমি দেখেছি যে ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে আমরা কারো নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ চাই না। বাংলাদেশে প্রচলিত আইন আছে, আইনের মধ্য দিয়ে যদি কোনো দলের কোনো সাজা হয়, কোন অপরাধের কারণে যদি তাদের সাজা হয়, তাহলে আমরা সেটাকে সাদরে গ্রহণ করব, সেটা আওয়ামী লীগই হোক আর অন্য দলেই হোক। যেমন আওয়ামী লীগ করেছিল 3রা আগস্ট বাংলাদেশ জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, আমরা ওটার পক্ষে ছিলাম না। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আমরা কিন্তু ওটার পক্ষে নই। আমরা চাই যে দল অপরাধ করবে, যে দল অপরাধ সংগঠিত করবে, তাদের অপরাধের সাজা প্রচলিত আইনেই যেন হয়। সেই আইনের মধ্য দিয়ে তাদের সাজা হলে, তারা ব্যান্ড হলে আমরা সেটাকে মানে নিতে রাজি আছি। তাছাড়া নির্বাহী আদেশে কারো একক ক্ষমতায় কোনো দলকে বাতিল করবে, সেইটার পক্ষে আমরা নই। আমরা চাই বাংলাদেশে সব দলের ভোটের অংশগ্রহণ থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগও থাকবে, জাতীয় পার্টি থাকবে, জামাতে ইসলাম থাকবে। কারণ আমরা তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগ এই যে কাজটা করেছে 2009 সালে নির্বাচিত হওয়ার পর তাদের যে জুলুম নির্যাতন করেছে, আপনারা দেখেছেন যে 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডে দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, তারা কেন এই হত্যাকাণ্ডটা সংঘটিত করলো? যে কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে তারা ছিল বর্ডারে, তারা ছিল ভারত বিরোধী, তারা ভারতের আধিপত্য কখনোই মেনে নেয়নি, যার কারণে সুপরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। 2010 সালে 13ই নভেম্বর আমরা কি দেখেছি? যে তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, যে বীরত্ব খেতাবপ্রাপ্ত রাষ্ট্রপতির স্ত্রী, তাকে কি করা হলো? ক্যান্টনমেন্টের বাড়ি থেকে একটা রেজিস্ট্রিকৃত জমি, ক্যান্টনমেন্টের বাড়ি ছিল তার, রেজিস্ট্রিকৃত জমি থেকে, রেজিস্ট্রিকৃত বাড়ি থেকে তাকে এক কাপড়ে এই হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা এক কাপড়ে তাকে বাড়ি থেকে বের করে দিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ভুলেনি, আমরা ভুলতে পারি না। যে নেত্রী দেশের মানুষের জন্য এত আন্দোলন সংগ্রাম করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে 1981 সাল থেকে 90 সাল পর্যন্ত স্বৈরাচারের সাথে বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা, তাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমরা 1981 থেকে 90 পর্যন্ত কি দেখেছি? যখন জিয়াউর রহমান মারা গেলেন, তখন এক পুত্রবধূ, গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ করলেন বেগম খালেদা জিয়া। তখন থেকেই শুরু, তখন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছেন। কিন্তু 1986 সালে যখন সব দল একজোট হয়ে স্বৈরাচারের সাথে বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তখন কথা ছিল যে কোনো দল এর সাথে সঙ্গে ভরে যাবে না। কথা বলার পরের দিনই আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ, জামাতে ইসলাম সহ 1986 সালে এরশাদের সঙ্গে ভোটে অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা আগের দিনে কি বলেছিল? যারা অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান। তো শেখ হাসিনা সেটা ভুলে গিয়ে পরের দিনেই নির্বাচনে যোগদান করার, নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিলেন। কিন্তু আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের সঙ্গে কোনো প্রকারের আপোষ না করে 90-এর যে এরশাদের পতন ঘটলো, তারপর যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে, মানুষের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে 1991 সালে সরকার গঠন করলেন। উনি কিন্তু আপসীন খেতাব পেয়েছিলেন। এরশাদের সঙ্গে কোনো প্রকারের দফারফায় না দিয়ে বাংলার মানুষ ওনাকে আপসীন খেতাব দিয়েছিল। আপনারা দেখেন, এরশাদ সাহেব যখন ক্ষমতা ছেড়ে দিলেন, উনি তো দেশ থেকে চলে যেতে পারতেন, কিন্তু উনি দেশ থেকে না যেয়ে উনি আবার কারাবরণ করলেন, 5টি বছর জেলখানায় থাকলেন, তারপরে আবার রাজনৈতিক ময়দানে ফিরে এলেন 5 বছর পর। যে দলের নেত্রী নিজের জীবনের মায় লক্ষ কোটি নেতা কর্মীকে ফেলে দেশ থেকে চলে যায়, লক্ষ কোটি নেতা কর্মী চিন্তা না করে দেশ থেকে চলে যায়, সেই দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের নেত্রী দেশ থেকে চলে গেছে আপনাদেরকে ছেড়ে, নিজের জীবনের মায়া করে। আপনাদের ছেড়ে যে নেত্রী চলে গেল, আপনাদেরকে ভাবতে হবে সেই দলের নেতা কর্মী আপনারা থাকবেন কিনা। আমাদের নেত্রী দেশ ছেড়ে চলে যায় নাই। 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপর এই খালেদা জিয়ার উপরে কত প্রকারের দমন পীড়ন নির্যাতন চালানো হয়েছে, তাকে জেল পর্যন্ত নেওয়া হয়েছে, তার চিকিৎসা করতে দেওয়া হয় নাই, আপনারা দেখেছেন তো। তারপরেও উনি দেশ থেকে চলে যায় নাই। যে দলের নেত্রী চলে যায়, সে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি ওই কথাটাই বলবো যে আপনারা নতুন করে ভাবেন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আপনারা থাকবেন কি না। ভারতে বসে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, আমি হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে ফোন দিয়ে আসছেন, যে অন্যায় কাজ ওখান থেকে করার চেষ্টা করছেন, আপনার উদ্দেশ্যে বলতে চাই, চলবে না ফন্দি, টিকবে না অন্যায়, চলবে না ফন্দি। আগামী নির্বাচনে জনগণের আদালতে হতে হবে বন্দী। জনগণই হাসিনার বিচার করবে, ভোটের মধ্য দিয়ে জনগণই হাসিনার বিচার করবে। বাংলার মানুষ হাসিনাকে চায় না অন্য দলের কোন নেত্রীকে চায়, সেটার বিচার জনগণের উপরেই ছেড়ে দিলাম। জনগণের ভোটেই নির্বাচিত হলে বিএনপি সরকারে আসবে, নাহলে তো নয়। কারণ আমরা ভোট চুরি, ভোট ডাকাতি, জোর করে ভোট নেওয়া, এগুলার পক্ষপাতী আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই ছিলেন না। আপনারা অনেকেই জানেন যে 1996 সালে একটা ভোট সংগঠিত হয়েছিল। আওয়ামী লীগের নেতারা বলে যে প্রহসনের নির্বাচন, সেই কথাটা বলা দরকার। ওই নির্বাচন ঠিকই ছিল। 1991 থেকে 96 পর্যন্ত যখন শেখ হাসিনা, খালেদা জিয়া যখন সরকারে ছিল, তখন কি সব দলের দাবি ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার যেন প্রতিষ্ঠা হয়, সংবিধানে যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যোগ হয়। কিন্তু 173 দিন হরতাল করে, অবরোধ করে, দেশের মানুষের অসুবিধা করে, গাড়ি ভেঙে রাস্তা অবরোধ করে, সেই সময় বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি মিলে 3 দল মিলে যে আন্দোলন সংগ্রাম করেছিল, তারা জ্বালাও পোড়াও চালিয়েছিল, কিন্তু তারা সংসদ মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগেই সংসদ থেকে পদত্যাগ করেছিল। আমাদের নেত্রী বলেছিল সংবিধানে একটা বিষয় যোগ করতে গেলে 200 সাংসদের প্রয়োজন হয়, কিন্তু সেই সময় বিএনপির হাতে 200 সাংসদ ছিল না। 153 আসন নিয়ে উনি কোন প্রকারেই সরকার টিকে ধরেছিলেন, কিন্তু সংবিধান সংশোধনের জন্য যে সাংসদ প্রয়োজন, সেই সাংসদ ওনার হাতে ছিল না। উনি বলেছিলেন যে আমি একটা নির্বাচন করব, নির্বাচন করার পর সংবিধানে তত্ত্বাবধায়ক বিল সংযোজন করেই আমি সংসদ ভেঙে দেবো, আমরা পদত্যাগ করব। সেই সরকারটা নির্বাচন হওয়ার পর 1 থেকে 1.5 মাস ছিল, উনি সংবিধানে তত্ত্বাবধায়ক বিল সংশোধন করেই সংসদ থেকে পদত্যাগ করেছিলেন। আমাদের নেত্রী তার কথা রেখেছিলেন, কিন্তু এই যে ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা, তার একটি কথাও মানুষের কাছে রাখেননি। নির্বাচন আসলেই তসবি জপবে, নির্বাচন আসলেই হিসাব বজায় দেবে, মানুষের কাছে ক্ষমা চাবে, আবার কেত্তনটা ওই 15.5 বছরের কেত্তনই সামনে করবে। কেত্তনের শেষ নাই, কারণ উনি শেখ মুজিবুর রহমানের মেয়ে। শেখ মুজিবুর রহমানের একই অবস্থা ছিল। উনি যখন পাকিস্তান থেকে 1972 সালের 10ই এপ্রিল দেশে আসলেন, সরকার গঠন করলেন, শুরু হয়ে গেল আত্মীয়করণ, দলীয়করণ। আত্মীয়করণ, দলীয়করণের মধ্য দিয়ে বাংলাদেশকে যে জায়গাটা নিয়ে গিয়েছিলেন, সেখানে 1974 সালের কথা আপনারা জানেন। দুর্ভিক্ষ সংঘটিত হয়েছিল, বাংলাদেশে 10 লক্ষ মানুষ মারা গিয়েছিল এই দুর্ভিক্ষে। দুর্ভিক্ষ কেন হয়? একটা বিধ্বস্ত দেশে একটি স্বাধীনতা
বিধ্বস্ত দেশে বিদেশ থেকে প্রচুর পরিমাণে সাহায্য এসেছিল, কিন্তু দুর্নীতির কারণে সেই সাহায্য মানুষের কাছে পৌঁছায় নাই, দুর্ভিক্ষ সংঘটিত হয়েছিল। শুধু এখানেই শেষ নয় তো, বাংলাদেশের মানুষের কণ্ঠ রোধ করার জন্য বাংলাদেশের সব দলকে ব্যান করে, বাংলাদেশের 4টা পত্রিকা রেখে সব পত্রিকাকে ব্যান করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান। তারপরে ওনার নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হলো 75-এর 15ই আগস্ট। তারপরে তো জিয়াউর রহমান আসলো। জিয়াউর রহমান আসার পর বাংলাদেশে যে কৃষিতে বিপ্লব সংঘটিত করেছিলেন, স্যালো মেশিন, খাল খনন, ডিপ টিউবওয়েল, জিয়ার আমলে হয়েছে তো। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল জিয়ার আমলেই। উনি বাংলার মানুষের কথা ভেবে, বাংলার মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে এমনভাবে সাজানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বিপদগামী বাইরের দেশের চক্রান্তে বিপদগামী কিছু সেনা কর্মকর্তার হাতে 1981 সালে উনি নির্মমভাবে শহীদ হন। শেখ মুজিবুর রহমান তো বলেছিল যে আমার দেশে 7.5 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল আনলাম, আমার কম্বলটা কই, কোথায় গেল আমার কম্বল, বলে নাই? তো ওনার কম্বল যদি উনি না পায়, আর সাধারণ মানুষের কম্বল কোথায় পাবে? সাধারণ মানুষ কম্বল পাওয়া কথা। ওনার এই মেয়ে, এই শেখ হাসিনা বাংলার মানুষের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে, এটা ছিল প্রতিশোধ, ওনার বাবা হত্যার প্রতিশোধ। উনি সামনে ক্ষমতায় আসলে আবারও একই কাজই করবে। উনি তো রাক্ষসী, ওনার যে মনোভাব, বাংলার মানুষের কথা ভাবে না উনি, বাংলার মানুষকে উনি ভালোবাসে না। বাংলার শুধু টাকার দরকার। এই 15.5 বৎসরে বাংলাদেশ থেকে 17,60,000 কোটি টাকা পাচার করেছে হাসিনা। 17,60,000 কোটি টাকা কাকে বলে? আরো দু দেশে আছে যে নেতাকেই ধরতেছে, তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া হচ্ছে। এগুলা মানুষের টাকা, বাংলার মানুষের ট্যাক্সের টাকা, বাংলার মানুষের টাকা ওরা ওইভাবে চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে বাংলার মানুষের পকেট থেকে টাকা বের করে নিয়ে ওরা নিজেদের আখের গুছিয়েছে। যার কারণে বাংলার মানুষ 5ই আগস্ট, জুলাইয়ের যে বিপ্লব, 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, তার মধ্য দিয়ে এ কারণেই বলেছি আমি যে বাংলার মানুষ শান্তি পেয়েছে, বাংলার মানুষ খুশি হয়েছে যে একটা ফ্যাসিস্টের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি।